এই মেয়ে সর এখান থেকে। বিয়ের রাতে স্বামী নামক পুরুষের এই আচরণে অবাগের সপ্তম আকাশে পৌঁছানোর কথা থাকলেও তার লেশ মাত্র দেখা গেল না হুমায়রার মুখে। মেয়েটা একেবারে স্বাভাবিক, যেন এমন ঘটনা তার কাছে প্রত্যাশিতই ছিল। ঘোমটার আড়াল থেকে এবার মুখ তুলে নেশায় বুঁদ হওয়া স্বামীর পানে এক নজর তাকালো সে। পরপর কোনো বাক্য বিনিময় ছাড়াই বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে রইল। তাকে সরে বসতে দেখে তাল মোতাল শরীরটা নিয়ে বিছানায় উঠতে নিল কৃষাণ। পথিমধ্যেই পুরো বিছানা জুড়ে ফুলের রাজত্ব দেখে ভ্রু গুটিয়ে ফেলল। ধমকে বলল, এই আবর্জনা পরিষ্কার কর এক্ষুনি। কৃষাণের ধমকে কিছুটা কেঁপে উঠল হুমায়রার নরম সরম কায়া। তৎক্ষণাৎ হাত দিয়ে ফুলগুলো ঝেড়ে ফেলতে ফেলতে কাপা গলায় উত্তর করল, করছি। বিছানা পরিষ্কার হতেই ধপাস করে শুয়ে পড়ল কৃষাণ। সেদিকে কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল হুমায়রা। কিছু একটা বলতে গিয়েও থেমে যাচ্ছে বারংবার। এই পর্যায়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে বলেই ফেলল, আজ রাতে 2 রাকাত নফল নামাজ আদায়। বাক্য সম্পূর্ণ করতে পারল না সে, তার আগেই ওপাশ থেকে গম্ভীর স্বরে কৃষাণ বলে উঠল, তোকে শখ করে বিয়ে করিনি আমি। ঘুমে ডিস্টার্ব করবি মেরে তুন্দরি বানিয়ে দিব একদম। এমন গুন্ডামার্কা কথার পরিপ্রেক্ষিতে আর কথা বলার সাহস বা ইচ্ছা কোনোটাই হলো না মেয়েটার। শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এক পর্যায়ে একাই চলে গেল নামাজ আদায় করতে। সকল হতাশাকে এড়িয়ে বসে পড়ল সৃষ্টিকর্তার দরবারে। প্রতিদিন যেখানে একজন উত্তম জীবনসঙ্গী চাইতো, আর সে জায়গায় নিজের স্বামীর হেদায়েত চাইল। নামাজ শেষ করে নিঃশব্দে বিছানায় এসে এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল হুমায়রা। চোখ বুঝতেই ঘুমের পরিবর্তে ধরা দিল নিজের এই অবধি আসার অতীত। একটা মধ্যবিত্ত দুঃখী পরিবারের একমাত্র সুখের ছায়া হয়ে জন্ম হয়েছিল তার। বিয়ের 5 বছর পর একমাত্র সন্তানের মুখ দেখে সেদিন খুশিতে আত্মহারা ছিলেন তার বাবা কাদের হোসেন ও মা আমেনা বেগম। এরপর থেকে মেয়ে হুমায়রা জান্নাত হিমিকে নিয়ে বেশ ভালোই কাটছিল তাদের জীবন। কিন্তু হুমায়রার বয়স 5-এ পড়া মাত্রই পুরো জীবন বদলে গেল তাদের। সহসাই একদিন মায়ের নিথর দেহ দৃষ্টিগোচর হতেই পুরো দুনিয়া থমকে গেল ছোট্ট হুমায়রার। এত অল্প বয়সে মাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল সে। সেই নিঃস্ব জীবনটাকে একেবারে পথহারা করে মায়ের মৃত্যুর 3 মাস পরেই বিয়ে করে সৎমা ঘরে আনলো তার বাবা। প্রথম সৎমা তাকে ভালোবাসলেও কিছুদিন যেতেই ভদ্রমহিলার চোখের বিষ হয়ে পড়ল সে। এক পর্যায়ে তার মামার বাড়ি একটা কওমি মাদ্রাসায় ভর্তি করিয়ে তাকে সেখানে রেখে চলে গেলেন কাদের হোসেন। এভাবেই দিন পেরোতে থাকলো তার। মাঝে মাঝে ছুটিতে মামার বাড়িতে গেলেও মামির কটু কথাই সেটাও কমিয়ে দিল। সে যখন ইন্টার ফার্স্ট ইয়ার-এ উত্তীর্ণ হয় তখনই অন্য মাদ্রাসা থেকে এসে নতুন ভর্তি হয় ইকরা নামক একটি মেয়ে। মেয়েটার ছিল বেশ মিশুক ও প্রাণবন্ত, একদম তার বিপরীত চরিত্রের। জীবনে এত বাস্তবতার মুখোমুখি হয়ে মানুষের সাথে সহজে কথা বলতো না হুমায়রা, যার দরুন তার বান্ধবী তেমন ছিল না। কিন্তু ইকরা মাদ্রাসায় এসেই তার সাথে মিশতে চেষ্টা করত। সৌজন্যতা বজায় রাখতে হুমায়রাকে না চাইতেও কথা বলতে হতো। তার এমন স্বভাবে সবাই তার থেকে দূরে থাকলেও ইকরার ক্ষেত্রে ব্যাপারটা ঘটল ভিন্ন। মেয়েটাকে যত এড়িয়ে চলার চেষ্টা করত ততই তার সাথে মিশতে চাইতো। তাই শেষ অবধি আর দূরে থাকা হলো না তার পক্ষে। একটা বছর যেতেই হুমায়রার জীবনের সবচেয়ে ভালো মিত্র হয়ে উঠল ইকরা। দিন দিন তাদের বন্ধুত্ব আরও গভীর হলো। মাদ্রাসা থেকে শুরু করে তাদের পরিবারসহ তাদের বন্ধুত্বের খবর জানতে পারল। হুমায়রার সাথে তার মামার বাড়িতেও গিয়েছিল ইকরা এবং হুমায়রার মামির থেকে ভালো আচরণও পেয়েছে। ভদ্রমহিলা আর যাই হোক, অচেনা মানুষের সামনে নিজের আসল রূপ দেখায়নি। তবে সে হুমায়রার বাড়িতে গেলেও হুমায়রাকে হাজার চেষ্টা করেও তাদের বাড়িতে নিতে সক্ষম হয়নি। এর মাঝেই একদিন দেশে আসলো ইকরার বাবা। সে উপলক্ষে হুমায়রার অজান্তেই মাকে দিয়ে নিজের ও হুমায়রার জন্য মাদ্রাসা থেকে ছুটির ব্যবস্থা করে নিল ইকরা।
সে তথ্য পড়ে হুমায়রা জানতে পারলে যাওয়ার জন্য এক কথায় নিষেধাজ্ঞা জানিয়ে দিল। ইকরা তো নাছর বান্দা, তার কাণ্ডে উপায় না পেয়ে মামির উসিলা দিল হুমায়রা। কিন্তু এতেও লাভ হলো না। ইকরা তার মাকে দিয়ে তার মামির থেকে অনুমতি নিয়ে নিল। অগত্যা ইকরাদের বাড়িতে আসতেই হলো তাকে। অবস্থার দিক দিয়ে ইকরাদের পরিবার উচ্চবিত্ত। ইট সিমেন্টের দেওয়ালে ঘেরাও করা দীর্ঘ জমিনের মাঝখানে তৈরি করা হয়েছে ছাদ বিশিষ্ট একতলা একটি বড় ভবন। ভবনটির নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা মির্জা ভবন। আকারে বড় হওয়ায় একতলা হলেও দোতলা বিল্ডিংয়ের কান কাটে তা। বাড়ির সামনে স্থান পেয়েছে রং বেরঙের ফুল গাছের। পেছনেও ফাঁকা জায়গা আছে বেশ খানেক। ইকরার বাবা জলিল মির্জা ও তার বড় ভাই খলিল মির্জা দুজনে তাদের পরিবার নিয়ে একসাথেই থাকেন। জলিল মির্জার স্ত্রী ইয়াসমিন বেগম, তাদের এক ছেলে এক মেয়ে। বড় ছেলে কৃষাণ মির্জা এবার অনার্স থার্ড ইয়ারে পরে বললে ভুল হবে। ভার্সিটিতে গিয়ে নেশা, মারামারি আর গান্ডারি ছাড়া কিছুই করে না সে। আর ছোট মেয়ে ইশরাত সুলতানা ইকরা কওমি মাদ্রাসায় এবার ইন্টার পরীক্ষা দিবে। মেয়েটাকে মানুষ করতে পারলেও ছেলেকে মানুষ করতে সক্ষম হয়নি তারা। ছেলেকেও মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন, তবে সেই ছেলেকে হুজুররাও ধরে রাখতে পারেননি। অন্যদিকে খলিল মির্জার স্ত্রী আজমিন বেগম, তাদের এক ছেলে আলবি মির্জা পড়ালেখা শেষ করে জাপান গিয়েছে। কৃষাণের একেবারে বিপরীত চরিত্র সে। এক কথায় যোগ্য পাত্র, যাকে দেখা মাত্রই মেয়ের মায়েরা পাগল হয়ে যায়। কৃষাণের থেকে 2 বছরের বড় সে। ইকরাদের বাড়িতে গিয়ে কৃষাণ ব্যতীত সবার সাথে দেখা ও কথা হয়েছে হুমায়রার। কৃষাণ তো বাড়িতেই থাকে না, আর থাকলেও বাকি হুমায়রা তো সারাক্ষণ ইকরার ঘরেই বসে থাকতো। ইকরার যে বড় ভাই আছে সে বিষয়ে জানতই না সে। ভালোই 2 দিন একসাথে ছুটি কাটালো 2 বান্ধবী। ইকরার মা চাচিদের সাথেও অনেকটা স্বাভাবিক হয়ে পড়েছিল। তাদের এত সুন্দর আচরণে তেমন একটা আইনজি ফিল হয়নি তার। এইদিকে হুমায়রার চরিত্রেও বেশ মুগ্ধ হয়েছিল ইকরার পরিবার। তাদের চেহারার মধ্যেই সেই মুগ্ধতা ফুটে উঠত। সেই মুগ্ধতা থেকেই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিলেন তারা। আর সেটা বাড়িতে ফিরে আসার পর দিনই অবগত হয়েছিল হুমায়রা। মামির থেকে যখন জানতে পারে ইকরার ভাই কৃষাণের জন্য তার প্রস্তাব এসেছে, তৎক্ষণাৎ প্রবল নিষেধাজ্ঞা জানিয়েছিল সে। নিষেধ করার কারণ হলো কৃষাণের চরিত্র। বাড়িতে ফিরে আসার আগেই দিন কৃষাণের সাথে দেখা হয়েছিল তার। বিকেলের দিকে ইকরাদের বাগানে হাঁটছিল 2 বান্ধবী। সহসা ইয়াসমিন বেগমের ডাকে হুমায়রাকে অপেক্ষা করতে বলে চলে গেল ইকরা। ফুলগুলো দেখতে দেখতেই একটা ফুলের মধ্যে পোকা নজরে পড়তেই এক হাতে ঘোমটা ধরে রেখে অপর পাশে সেটা সরাতে নিচ্ছিল সে। তখনই পিছন থেকে ভেসে আসলো একটা গমগমে স্বর, এই মেয়ে, কে রে তুই? আমার গাছের ফুল ছেঁড়ার সাহস তোকে কে দিল? বুকের ভেতরটা এক লহমায় ভয়ে স্যাঁত করে উঠল মেয়েটার। পরপর সেই ভয় পরিণত হলো ঘৃণায়। প্রথম সাক্ষাতেই কারো মুখে তুই শব্দ উচ্চারিত হতে আজ অবধি হয়তো দেখেনি হুমায়রা। তাও আবার একটা ছেলের হয়ে অচেনা একটা মেয়েকে এভাবে কথা বলে। তার তো ছেলেদের সাথে আজ অবধি কখনো কথা হয়নি বলেই চলে, তবে তাদের ম্যানার্স সম্পর্কে ধারণা আছে। নিশ্চয়ই এটা ভালো ম্যানার্স সম্পূর্ণ কোনো ছেলে নয়। তার ভাবনার মাঝেই কৃষাণ আবারও বলে উঠল, এখানে কি কথা থেকে এসেছিস? আগে তো দেখিনি। মাটির দিকে তাকিয়ে রইল হুমায়রা। একবারও চোখ তুলে তাকালো না, আর না তো কোনো উত্তর দিল। তাকে চুপ থাকতে দেখে কড়া কিছু বলতে নিবে কৃষাণ, তার আগে সেখানে উপস্থিত হলো ইকরা। বলল, এইগুলো কেমন আচরণ ভাইয়া? ও আমার বান্ধবী হুমায়রা জান্নাত হিমি। ও তোর মতোই মাদ্রাসায় বন্ড হুজুরনি। ভাইয়া ঠিক করে কথা বলো। আমার মুখ, আমি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবো। বেশি বারবি মাদ্রাসা থেকে বাড়িতে আসার উপায় বন্ধ করে দেব। পরপরই স্থান ত্যাগ করতে করতে বলল, এইগুলো নাকি মাদ্রাসায় পড়ে, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এটুকুও জানে না। তুমি ভালো হলে ভালো করে কথা বলতাম। আমি কি আর তোর মতো মাদ্রাসায় পড়েছি? পড়লে তোর মতো এমন
ম্যানাসলেন্স হতাম না, শয়তান একটা। কৃষাণ যেতেই বিড়বিড় করে বলল ইকরা। জঘন্য শব্দটি শুনতেই হুমায়রা শাসনের স্বরে বলল, এই শব্দ উচ্চারণ করছিস কেন? তো এর মতো অমানুষকে আর কি বলবো? সারাক্ষণ নেশা করে বেড়ায়, আম্মু আব্বু কারো কথা শুনে না, নিজের যা ইচ্ছা তাই করে। আর নিজে তো মাদ্রাসায় পড়তে পারিনি, এখন আমি পড়ছি বলে আম্মু আব্বু আমার প্রশংসা করে, তাই আমাকে ওর সহ্য হয় না। সারাক্ষণ আমাকে অপমান করতে তৎপর হয়ে থাকে। তোর ভাই এগুলো রাগের বশবর্তী হয়ে করে, আর তুইও রেগে গিয়ে নিজের আচরণ খারাপ করিস। কেউ চাইলেই কি তোকে নিচু করতে পারবে? সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যতটুকু মর্যাদা লিখেছেন ততটুকু আমরা পাবই। তোর অনেক ধৈর্য, এর জন্যই আমি বলি তুই হলি সর্বোত্তম, প্রত্যেককে সর্বোত্তম। সেই দিনের এইটুকু সাক্ষাতেই কৃষাণের প্রতি বুক ভরা ঘৃণা সৃষ্টি হয়েছিল হুমায়রার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এমন একটা মানুষের সাথেই তাদের টাকা দেখে কোনো কিছু না ভেবেই তাকে বিয়ে দিয়ে দিল তার মামা মামি। অথচ মেয়েটা জীবনের প্রত্যেকটা মোনাজাতে একজন আদর্শ পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল। সৃষ্টিকর্তা তো উত্তম পরিকল্পনাকারী, হয়তো তার এই পরিকল্পনা শেষ পাতায় লেখা থাকতে পারে সুন্দর কিছু। সেই অবধি যত কষ্টই হোক না কেন, সে যেন ধৈর্য ধারণ করতে পারে। এইসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ল হুমায়রা। চারদিকে আজানের ধ্বনিতে বরাবরের মতোই ঘুম ভাঙল হুমায়রার। পিট পিট করে চোখের পাতা খুলে কিছুক্ষণ শুয়ে রইল, তারপর আর মোড়া ভেঙে উঠে পড়ল বিছানা ছেড়ে। এক পলক তাকালো ঘুমে বুঁদ হয়ে থাকা কৃষাণের দিকে, পরপর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে অজু করে নিল। কৃষাণদের বাড়িতে আলাদা নামাজের রুম আছে, আগে যখন এসেছিল তখন সেখানেই নামাজ আদায় করেছিল সে, তাই রুম চিনতে অসুবিধা হলো না। আর অজু করার সময় কোনোয়ের ওপরে উঠানো জামার হাতাটা নামিয়ে কবজি অবধি ঢেকে নিল, মাথায় হিজাব জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। নামাজের রুমে এসে নামাজরত অবস্থায় ইয়াসমিন বেগম ও আজমিন বেগমকে দেখতে পেল। তাদের পাশে বসে পড়ল সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলো ইকরা। সেও সে সবার সাথে নামাজে যোগ দিল। নামাজ শেষে অভ্যাস মোতাবেক কুরআন তেলাওয়াত করলো হুমায়রা। তেলাওয়াত শেষে তার নির্ধারিত স্থানে রেখে চলে যেতে নিলে পিছন থেকে নামাজ শেষ করে সালাম দিল ইকরা। সালামের জবাব নিয়ে নিজেও পাল্টা সালাম দিল হুমায়রা। তুই কি আমার সাথে রেগে আছিস? অনুতপ্ত কণ্ঠে বলল ইকরা। উত্তরের সবেগে দুদিকে মাথা দোলালো হুমায়রা। বলল, না, তোর সাথে কেন রাগ করব? তাহলে একটু বস আমার সাথে। ইকরার কথায় ধীর পায়ে এগিয়ে এসে ইকরার পাশে বসলো হুমায়রা। ইয়াসমিন বেগম ও আজমিন বেগম আরও আগেই চলে গেছেন। হুমায়রা পাশে বসতেই ইকরা বলে উঠল, আমি আম্মু আব্বুকে অনেক নিষেধ করেছিলাম এই বিয়ের ব্যাপারে, তবে কেউই আমার কথা শুনেনি। সবাই মনে করছে তুই ভাইয়াকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবি। সবার কথা না হয় বাদই দিলাম, আমার নিজেরই বিশ্বাস ইনশাল্লাহ তুই পারবি, কিন্তু তার আগে তোকে অনেক কষ্ট সহ্য করতে হবে। তাই আমি চাইছি তোর সাথে ভাইয়ার বিয়ে হোক। এমনিতেই তোর জীবনে কষ্টের কমতি নেই, কিন্তু এখন যেহেতু বিয়ে হয়েই গেছে সেহেতু আর কিছুই করার নেই। শুধু এইটুকু বলবো, ভাইয়া সব দিক থেকে খারাপ হলেও মেয়ে ঘটিত ব্যাপারে তার কোনো খারাপ ঘটনা নেই। মেয়েদের থেকেও ও সব সময় দূরে থাকে। এক কথায় মেয়েদের নিয়ে ওর অ্যালার্জি আছে বললেই চলে। আর নেশা, মারামারি এসবও ভার্সিটি ওঠার পর থেকে বৃদ্ধি পেয়েছে খারাপ সঙ্গ পেয়ে। আগে থাকলেও তা সিগারেট অবধি সীমাবদ্ধ ছিল। এখনকার যুগ তাই তো, এমন সব ছেলেরাই এখন বাবার টাকায় বসে বসে খায় আর ফুর্তি করে। ভাইয়ার ক্ষেত্রে তাই হয়েছে। ভাইয়াও বিয়েতে মত ছিল না, তবে আব্বু বলেছে বাড়ি থেকে বের করে দেবে, তাই বিয়েতে রাজি হয়েছে। বাড়ির বাইরে গিয়ে কাজ করে খাওয়ার ছেলে সে নয়। সবে শেষে একটা কথাই বলবো, তুই ভাইয়াকে মেনে নিয়ে কথার মাঝেই
তাকে থামিয়ে হুমায়রা শান্ত কণ্ঠে বলল, যার নামে সৃষ্টিকর্তার বিধান মেনে মেনে 3 কবুল উচ্চারণ করেছি আমি, তাকে মেনে না নেওয়ার স্পর্ধা আমার নেই। পুরো দুনিয়ার কাছে তিনি নেশাখোর বখাটে হলেও আমার স্বামী হন তিনি। আর স্বামীর মর্যাদা সম্পর্কে তো তোকে বলতে হবে না। তুই এই সব চিন্তা বাদ দিয়ে শুধু দোয়া কর আমি যেন ধৈর্য নিয়ে ওনাকে সব পথে আনতে পারি। শুক্রিয়া আমার প্রিয় সখী। যাই হোক, আমি কিন্তু তোকে ভাবি হিসেবে পেয়ে ভীষণ খুশি। আচ্ছা, এখন নিচে চল বলেই উঠে দাঁড়ালো হুমায়রা। সাথে ইকরা উঠে পড়ল। তারপর 2 বান্ধবী একসাথে হাঁটা ধরল। রান্নাঘরে এসে ইয়াসমিন বেগম ও আজমিন বেগমের উদ্দেশ্যে সালাম দিল হুমায়রা। সালামের জবাব দিয়ে দুজনেই অমায়িক হাসি উপহার দিল তাকে। বড় আম্মু, আমুর আজকে কি রান্না করতে হবে বলুন, আমি করছি। হুমায়রার বিনয়ী স্বরে বরাবরের মতোই মুগ্ধ হলো তারা। দুজনেই সন্তুষ্ট হলো। ইয়াসমিন বেগম নিজের পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, এই তো এলে আমাদের বাড়িতে, এখনই কাজ করতে হবে না আম্মু, এক সময় তোমাকেই সব করতে হবে। আম্মু, আজকে আমি আর ভাবি রান্না করি, আজকে তোমাদের ছুটি। ইকরার কথায় হেসে উঠল 2 জা। আজমিন বেগম নিজের ছোট জা এর উদ্দেশ্যে বললেন, ইয়াসমিন, চলো আমরা আজকে ছুটি কাটাই, আজকে না হয় আমাদের মেয়েরাই রান্না করুক। আচ্ছা আপা, চলুন, কিন্তু আগে একটু ওদের সব কিছু গুছিয়ে দিয়ে যায়। ততক্ষণে হুমায়রা গিয়ে কৃষাণকে জাগাও, নয়তো সে ছেলের ঘুম ভাঙবে না। শাশুড়ির কথায় বাধ্য মেয়ের মতো মাথা দোলালো হুমায়রা। বলল, ঠিক আছে আম্মু। শাশুড়ির কথায় বাধ্য মেয়ের মতো রুমে তো এসে গেল হুমায়রা। তবে কৃষাণকে ডাকতে ভয় করছে তার। কাল রাতে যেভাবে কথা বলেছে, এতে যেটুকু সাহস তার মধ্যে ছিল সেটুকুও উধাও হয়ে গেছে। কিন্তু না ডেকেও কোনো উপায় নেই। অগত্যা কৃষাণের শিরের কাছে এগিয়ে আসলো সে। সৃষ্টিকর্তার সেই সাহস মরে গেল আরেক নতুন চিন্তায়। কৃষাণকে কি বলে ডাকবে সে? নাম ধরে তো কখনোই না। তাহলে কি বলা যায়? অনেকক্ষণ দেনামোনা করে মিহি সুরে ডেকে উঠল, শুনছেন? কৃষাণের তরফ থেকে কোনো আওয়াজ এলো না। সে যে কতটা গভীর ঘুমে তলিয়ে আছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই যে শুনছেন, এবারও কোনো সাড়া পাওয়া গেল না কৃষাণের। সাড়া না পেয়ে কৃষাণের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল হুমায়রা। রাতের অগোছালো শার্ট নিয়ে ঘুমিয়ে আছে সে। মুখ জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। এলোমেলো কোগাছি চুল ললাট অতিক্রম করে ঘন ভ্রুতে এসে লাগেছে। কতদিন চুল কাটে না আল্লাহ মালুম। তবুও মায়াবী লাগছে লোকটাকে। এই যে এক অন্য কিষাণ, ঘুমন্ত অবস্থায় এত নিষ্পাপ লাগে বুঝি কোনো পুরুষকে? ঘুমের মাঝেই নিজের কাছে কারো অস্তিত্ব টের পেল কৃষাণ। নারী সুলভ গ্রাম নাকে বীর জমাতেই তড়িৎ চোখ মেলে তাকালো সে। বরকে গেল হুমায়রা। কৃষাণের লালিত চোখ দেখে ভয়ে অন্তরাত্মা শুদ্ধ কেঁপে উঠল তার। মুখ খুলে কিছু বলতে নিবে তার আগেই শোয়া থেকে উঠে তার মুখ চেপে ধরল কৃষাণ। তার হাত থেকে আসা অ্যালকোহলের উৎকো গন্ধে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম হলো মেয়েটার। প্রাণপণ চেষ্টা চালালো কৃষাণের হাত থেকে ছাড়া পাওয়ার। সকাল সকাল আমার ইজ্জত লুটানোর চেষ্টা করলি তুই, আবার তুই ওই চিৎকার করতে যাস? মেয়ে মানুষ অভিনয়ের জন্য সেরা রে। হুমায়রার দিক তাকিয়ে তাচ্ছিল্য হাসি হেসে বলল কৃষাণ। কিন্তু হুমায়রার চোখে পানি দেখে হাসি বন্ধ হয়ে গেল তার। তখন আর ছেড়ে দিল তাকে। সারা পেতে বড় বড় শ্বাস নিল হুমায়রা। বমির ভাব আসছে তার। অবস্থা বেগতিক দেখে টেবিলে থাকা বোতল তার দিকে ছুঁড়ে দিল কৃষাণ। বোতল নিয়ে পানি খেতে লাগলো হুমায়রা। পুরোটা সময় তার দিক বিরক্তি নিয়ে তাকিয়ে রইল কৃষাণ। হুমায়রার পানি খাওয়া শেষ হতেই বলল, নেক্সট টাইম আমার কাছে গেসবি তো পুটলি বানিয়ে যমুনায় ফেলে আসবো তোকে। আপনি যা মনে করছেন তা নয়, আম্মু আপনাকে ডাকতে বলেছিল, তাই আপনার নিকট এসেছিলাম আমি। মিহিস্বরে মাথা নত করে বলল হুমায়রা। তার কথায় পরিপ্রেক্ষিতে কৃষাণ বলল, ডাকতে হলেও 3 মাইল দূর থেকে ডাকবি, এখন যা রুম থেকে। বলেই ওয়ার্ড্রোব থেকে নিজের প্যান্ট শার্ট বের করে ওয়াশরুমে দিকে হাঁটা ধরল কৃষাণ। এর মাঝেই কোনো রূপ কথা সারা রুম
ত্যাগ করলো হুমায়রা। সেদিকে একবার তাকে কৃষাণ বলে উঠল, নাজুক মেয়ে জাতি কোথাকার। থাপড়ের গাল লাল করতে মন চায় এইগুলোর। শাওয়ার নিয়ে একেবারে ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো কৃষাণ। ততক্ষণে সকালের নাস্তা বানানো হয়ে গেছে। হুমায়রা ও ইকরার কৃষাণকে দেখেই ইয়াসমিন বেগম বললেন, খেয়ে যা। কপাল কুঁচকে গেল কৃষাণের। শেষবার কবে ঘরে খেয়েছিল সে ঠিক মনে করতে পারল না। এসব ঘরের ভাত রুটি মোটেও পছন্দ নয় তার। সব সময় বাইরে খেয়ে অভ্যস্ত সে। প্রথম প্রথম ইয়াসমিন বেগম জ্ঞান জ্ঞান করলেও এক সময় হার মেনে দমে গিয়েছিলেন তিনি। এরপর থেকে আর বিরক্তও করেননি কৃষাণকে। আজ আবার কি হলো? আমি যে ঘরের খাবার খাই না সেটা ভুলে গেছো নাকি তুমি? কপাল কুঁচকে বলল কৃষাণ। উত্তর করলেন আজমিন বেগম, আজকে তোর বউ রান্না করেছে। কথা সম্পূর্ণ করতে পারলেন না ভদ্রমহিলা। এর আগেই কৃষাণ বলে উঠল, বউ রান্না করেছে বলে কি খাবার মৌ হয়ে যাবে নাকি? তুই কি ভালো করে কথা বলতে পারিস না? রেগে বললেন ইয়াসমিন বেগম। মায়ের রাগের কিছুই এসে গেল না কৃষাণের। সে গাছাড়া ভাব নিয়ে বলল, না, ভালো আচরণের অ্যাপস ডাউনলোড হয়নি এখনো আমার ভেতর। মানুষ হবি না তুই? আর জানোই সেহেতু কথা বাড়াতে আসো কেন? সবাই মানুষ হলে সমাজ চলে না। তোর যা ইচ্ছা তাই কর। তুই ঘরে না খেলে তোর বইয়েরও খাবার নেই। ছোট যা এর হাত ধরে রেগে আজমিন বেগম কাট কাট গলায় বলে উঠলেন। তার কথায় রেগে গেল কৃষাণ। বলল, কি বউ বউ শুরু করেছো? ওই মেয়েকে কি আমি শখ করে বিয়ে করে এনেছি নাকি? যেভাবেই এসেছে সেটা দেখার বিষয় নয়। যা বলেছি তাই হবে। তোমাদের যা ইচ্ছা তাই করো। খেতে দিলে দাও, নয়তো না খাইয়ে মেরে ফেলো, এতে আমার কিছু যায় আসে না। আমার কাছে এইসব বলবে না। কথাগুলো বলে এক দণ্ডও আর সেখানে দাঁড়ালো না সে। দুপদাপ পা ফেলে বেরিয়ে এলো বাড়ি থেকে। তার যাওয়ার পানে ব্যর্থ দৃষ্টিতে তাকিয়ে রইলেন দুই যা। ইয়াসমিন বেগম বড় জায়ের উদ্দেশ্যে বললেন, এটা কেন বলতে গেলেন আপা? ভেবেছিলাম বইয়ের কথা শুনলে হয়তো মানবে। অনুতপ্ত স্বরে উত্তর করলেন তিনি। এর মাঝেই ড্রয়িং রুমে উপস্থিত হলেন খলিল মির্জা ও জলিল মির্জা। দু ভাই এতক্ষণ ছাদে ছিলেন, তাই কোনো কিছুই টের পাননি তারা। তাদের দেখতেই স্বাভাবিক হয়ে তাদের খাবার খেতে দিলেন দুই যা। এইসব বিষয়ে আর কোনো কথা বাড়িয়ে অশান্তি সৃষ্টি করতে চাইলেন না কেউই। রান্নাঘর থেকে কৃষাণের প্রত্যেকটা কথাই শুনেছে হুমায়রা। চোখ দিয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রুকণা। তবে তা কারোর কাছে প্রদর্শিত হওয়ার আগে মুছে ফেলল সন্তর্পণে। তপ্ত দুপুর ভার্সিটির প্রাঙ্গণে দলবল নিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। এই অবধি কটা সিগারেট খেয়ে শেষ করেছে তার কোনো হিসেব নেই। এখনও নিকোটিনের দোয়া উড়িয়ে চলছে সে। নীরবতা ভেঙে তন্মধ্যে রবি নামক ছেলেটি কৃষাণের উদ্দেশ্যে বলে উঠল, কিরে তুই নূপুরকে রিজেক্ট করলি কেন? ও তো বলেছে ও নিজে তোকে চাকরি করে খাওয়াবে। তাহলে আর কি সমস্যা? দূর, এসব মেয়ে মানুষের প্যারা জীবনে আনলে তার মজাই শেষ। 2 দিন আসতে না আসতেই বলবে এটা করবে না ওটা করবে। এই সেই বিরক্তিকর। বাপের টাকায় ফুর্তি কর্মু আর সিল মুদে বিদ্যাস লাইফ কাটামু, এসব প্যারাই আমি নাই। গাছাড়া ভাব নিয়ে বলল কৃষাণ। তার এমন ভাব দেখে পাশে থাকা আরেকটি ছেলে বলল, তাহলে কি তুই কখনোই বিয়ে করবি না? সবার অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলল কৃষাণ। বলল, জানি না, এইসব বাদ দে তো, আমি বাড়ি যাই, বিকেলে দেখা হবে। বলেই হাঁটা ধরল সে। পিছন থেকে রবি বলে উঠল, আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবি? তাড়াতাড়ি কোথায়? দেখলি তুই 3টা বেজে গেছে প্রায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল। সময় শুনে কেউই আর কথা বাড়ালো না। উল্টো সবাই কৃষাণের সাথে পা মিলিয়ে হাঁটা ধরল। একজন হাতে একটা করে সিগারেট নিয়ে ফুর্তি করে খেতে খেতেই রাস্তা কভার করলো। রাস্তায় কোনো মেয়ে দেখলেও পাত্তা দিল না। তাদের গ্রুপটা এভাবে যতই খারাপ হোক, মেয়েটি তো দিক দিয়ে একেবারে পিওর। উল্টো মেয়েদের কেউ টিস করলে সেগুলোকে মেরে
তুন্দরি বানিয়ে দেয়। তাদের সবারই নিজস্ব গার্লফ্রেন্ড আছে, প্রেমিকা, আর মাদক সেবনের মধ্য দিয়েই দিন পার করে তারা। তবে কৃষাণের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে মেয়ে মানুষ দেখতেই পারে না। প্রেম তো দূর, বন্ধুর গার্লফ্রেন্ডরা যখন তাদের এটা ওটা করতে নিষেধ করে, এগুলো দেখলেই মাথা গরম হয়ে যায় তার। বন্ধুরা তো সেই নিষেধাজ্ঞা মানেই না, শুধু শুধু ন্যাকামি করে। অসহ্য ব্যাপার স্যাপার ছাড়া আর কিছুই না এই প্রেম ভালোবাসা। বরাবরের মতোই নিঃশব্দে নিজের রুমে এসে ঢুকলো কৃষাণ। এমন সময়ে বাড়ির সকলে ঘুমে আচ্ছন্ন থাকে, তাই পথে কারো সাথেই সাক্ষাৎ হয়নি। রুমে প্রবেশ করতেই 480 বললেটের ঝটকা খেলো ছেলেটা। সিগারেটের কোটা আর চায় এ ভরপুর রুমটা উজ্জ্বলতায় ঝকঝক করছে। একটা কোণাও একটু ময়লার দেখা মিলল না। এলোমেলো কাপড়গুলো সযত্নে বাজিয়ে রাখা হয়েছে। রুম তো নয় যেন গণ্যমান্য কোনো হোস্টেলে এসেছে সে। আঁকাবাঁকা বিছানার চাদরটা একদম নিশন হয়ে আছে। সেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে এক স্নিগ্ধ রমণী। সময়ের মতোই মাথা দুঘোমটা পেঁচানো তার। কালো হিজাবের মধ্যে গোলগাল মুখখানা যেন নূরের অন্ত নেই, কেমন জলজল করছে তা। চন্দন রঙা মুখে গোলাপি রঙা উজ্জ্বল যেন সদ্য ফোটা টিউলিপ। তার নির্মিলিত চোখের ঘন পাপড়ির দিক তাকিয়ে কৃষাণ অজান্তেই বলে উঠল, হুজুরনি তো দেখি ডেঞ্জারাস মায়াবী। চেহারা একখানা পুরো নূরের ডিম, বা এক কথায় যাকে বলে গর্জিয়াস ফেস কাটিং। হোদাই কি আর মির্জার গোষ্ঠী এই মেয়ের জন্য পাগল হয়েছে? পরক্ষণেই সচেতন মস্তিষ্কে চোখ ফিরালো সে। নিজেকেই নিজে শাসাতে লাগলো। মাথার গিলুর কি নষ্ট হয়ে গেল নাকি তোর? এসব কি বলছিস? না, এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, নয়তো কবে কি হয় আল্লাহ মালুম। পরে আমার বিদ্যাস লাইভ ট্রেনের পানিতে ডুবে মরবে। ভাবতে ভাবতেই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমের দরজা লক করার শব্দে ঘুম ছুটে গেল হুমায়রার। পিটপিট করে চোখ খুলে তাকালো আশপাশ, দেখে কৃষাণ উপস্থিতি। থাহর করতে বেগ পোহাতে হলো না। চটজলদি বিছানা ছেড়ে উঠে পড়ল সে। রুমের বাইরে একটু হাঁটাহাঁটি করে বুঝতে চাইল সবাই জেগেছে কিনা, কিন্তু তাকে হতাশ করে দিয়ে সবাই যেমন তেমন ইকরাও ঘুমে বিভোর হয়ে আছে। উপায় না পেয়ে আবারও রুমে ফিরে আসলো মেয়েটা। ধীর পায়ে হাঁটা ধরল বারান্দার দিকে। সেখানে গ্রিলে হেলান দিয়ে কিছুক্ষণ প্রকৃতি দেখল। এরপর অলস ভঙ্গিতে পিছনে ফিরতেই সামনে থাকা প্রাণীটিকে দেখে আঁতকে উঠল মেয়েটা। মৃদু চিৎকারে স্থান ত্যাগ করে দৌড় লাগালো ঘরের উদ্দেশ্যে। অমনি মাঝপথে ধাক্কা খেলো কৃষাণের শক্তপোক্ত চওড়া বুকের সাথে। ভয়ে কোনো কিছু না ভেবেই একেবারে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল সামনে থাকা পুরুষটিকে। ঘটনার আকস্মিকায় ভড়কে গেল কৃষাণ। হুমায়রার ছোট্ট শরীরের মৃদু কর্পণ অনুভব করতে ভ্রু কুঁচকে গেল তার। ভয় পাওয়ার কারণ জিজ্ঞেস করতে নিবে এর আগেই করিডর থেকে উঁকি দিল লম্বা লম্বা সতর্ক দুটি কর্ণ যুক্ত একটি সাদা মসৃণ খরগোশ। এতেই যা বোঝার বুঝে নিল সে। প্রাণীটির উদ্দেশ্যে হাঁক ছাড়ল, মিঠু এদিকে আয়। কৃষাণের কণ্ঠে কিছুটা ধাতস্থ হলো হিমি। খিসে রাখা চোখগুলো খুলে নিজের অবস্থায় ঠাহর করতেই ছিটকে দূরে সরে গেল মেয়েটা। কৃষাণকে এতক্ষণ এভাবে জড়িয়েছিল ভাবতেই লজ্জায় ভয়ে গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। কৃষাণের থেকে দূরত্ব বাড়াতে গিয়েও পারল না। পিছনের প্রাণীটিকে দেখে একটু গিয়ে পা থেমে গেল। এদিকে মহাজনের ডাক শুনে গুটি গুটি পায়ে কৃষাণের দিকে এগিয়ে আসতে লাগলো মিঠু। পুরোটা সময় হুমায়রার দিকে অপলক চেয়ে রইল, যেন বুঝতে চাইল তার অভিব্যক্তি। জানতে চাইছে এই নতুন সদস্য আবার কি। মিঠুর কাছে আসতেই তার তুলতুলে নরম দেহটা নিজের হাতে আজলাই নিয়ে নিল কৃষাণ। বলল, কি করেছিস তুই? প্রাণীটি ফ্যাল করে নিজের মহাজনের দিকে তাকিয়ে রইল। নিজের নিষ্পাপ মুক্তির প্রমাণ দিচ্ছে বোধহয় হয়। এর মাঝেই হুমায়রা বলল, এটা কিছুই করেনি, আমি হঠাৎ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। মিঠুর দিক মায়া মায়া দৃষ্টি নিক্ষেপ করে বলল হুমায়রা। অনুতপ্ত কণ্ঠ তার, অথচ বেজায় বিরক্ত হলো কৃষাণ। বলল, কানি মহিলা, জলজান্ত খরগোশটা তোর চোখে লাগে না? আরেকবার এমন করলে বারান্দায় গ্রিল ফাঁক দিয়ে ফেলবো তোকে।
বলেই উঠে দাঁড়ালো সে। মিঠুকে তার নির্ধারিত জায়গায় রেখে এসে গায়ে কাপড় জ্বলাতে লাগলো। কোনো মতে শার্টটা গায়ে জড়িয়ে হাত দিয়ে চুলগুলো একটু ঠিক করে আবারও বাইরের উদ্দেশ্যে হাঁটা দিল। তা দেখে হুমায়রা পিছন ডেকে বলল, এখনও খেয়ে যাবেন না? চোখ ছোট ছোট করে ঘুরে তাকালো কৃষাণ। বলল, তুই না বলছি আমার থেকে 3 মাইল দূরে থাকতে, আর তুই তো দেখছি আমার বিদ্যাস লাইফের মধ্যেই ঢুকে পড়ছিস। দুপুরের খাবারটা অন্তত খেয়ে যান, মিহির বলল মেয়েটা। কৃষাণের কর্কশ কণ্ঠে মুখটা চুপসে গেল অমনি। তুই কিন্তু মায়ের খাবি বলে দিলাম। বলতে বলতেই রুম ছেড়ে চলে গেল সে। দরজার কাছে গিয়ে কি যেন একটা ভেবে থেমে গেল। এই মেয়ে খেয়েছে কি? বড় আম্মু তো বলেছিল সে না খেলে ওকেও খেতে দিবে না। যদিও মির্জা পরিবারের মানুষ এমন না, তবে কেন যেন শান্ত হলো না তার মন। চোখ ঘুরিয়ে হুমায়রার দিক এক পলক তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তুই কি এখন অবধি না খেয়ে বসে আছিস? মলিন মুখে চাইল হুমায়রা। তার চেহারার মধ্যেই উত্তর খুঁজে পেল কৃষাণ। বলল, না খেয়েই মর তুই। দুবদাব পায়ে চোখের আড়াল হয়ে গেল সে। সেই যাওয়ার পানে অপলক চেয়ে রইল হুমায়রা। চোখ জোড়া ভিজে উঠল অজান্তেই। আসরে নামাজ আদায় করে বাগানের মধ্যে হাঁটাহাঁটি করছে হুমায়রা ও ইকরা। দুজনেই নিশ্চুপ। হুমায়রার কোলে মিঠু, তার দিকেই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে হুমায়রা। মাদ্রাসা ব্যতীত পুরো বাইরের জগৎ অচেনা হুমায়রার কাছে। মাদ্রাসার চার দেওয়ালের ভেতরে অবধিও পরিচিত সে। বাইরের জগতের সাথে তার পরিচয় খুবই নগণ্য, যার দরুন খরগোশটিকে প্রথম দেখে তুলনামূলক বেশি ভয় পেয়েছে মেয়েটা। তবে এইটুকু সময়ের মধ্যে এই নিষ্পাপ প্রাণীটিকে বড্ড আদরে লাগছে তার কাছে। মন চাচ্ছে নিজের কাছে এটাকে রেখে দিতে সর্বক্ষণ। প্রাণীটিও বোধহয় পছন্দ করেছে হুমায়রাকে। সেটিও চুপচাপ তার কোলে অনড় হয়ে বসে আছে। সহসা নীরবতা ভেঙে ইকরা বলে উঠল, এইবার অন্তত কিছু খেয়ে নে। বাইরে কখনো তোর বিষয়ে ভাববে না হুমায়রা। দেখি তিনি কতক্ষণ না ভেবে থাকতে পারেন। শান্ত স্বর হুমায়রার, কিন্তু মেজাজ চড়া হলো ইকরার। বলল, আর কত দেখবি? এই অবধি যে না খেয়ে আসিস, ভাইয়া একবারও জিজ্ঞেস করেছে তোকে খেয়েছিস কি না? দুপুরে করেছে। আর আমার বিশ্বাস 3 কবুলের জোরে হলেও ইনশাল্লাহ আমার না খেয়ে থাকার প্রভাব ওনার উপর পড়বে। বিস্ময়ে হা হয়ে গেল ইকরা। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে হুমায়রার দিক তাকিয়ে থেকে বলল, ও যে রাত করে বাসায় আসে, মদ খেয়ে এসে মোটেও তোর খবর নিবে না দেখিস। শুধু শুধু ভাইয়ার সাথে জেদ ধরে তুই নিজের ক্ষতি করছিস। উত্তরে চুপ রইল হুমায়রা। তা দেখে ইকরা আবারও বলল, দয়া করে খেয়ে নে সখী আমার। ভাইয়া খবর নিলে তা পরে, তুই আগে খেয়ে নে। ভাইয়া তো আর জানবে না তুই খেয়েছিস। ইকরা, কী সব বলছিস এসব? মিথ্যে বলতে বলছিস? দেখ আমার এবার রাগ হচ্ছে। তুই ভাইয়ার জন্যে আর কতক্ষণ না খেয়ে থাকবি? নিজেকে শান্ত কর। সব জায়গায় তোর এত শান্ত স্বভাব ভালো লাগে না আমার। সব সময় কেন চুপ থাকিস তুই? সব কিছু কেন মুখ বুজে সহ্য করিস? বিয়ের আগেও এমনি করে এসেছিস। তোর মামা মামি সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছিস। ইকরার এতগুলো কথার পৃষ্ঠে একটা কথা বলল না হুমায়রা। প্রসঙ্গ পাল্টে বলল, মিঠু কি খায় রে? কষ্ট হয় না তোর? অভিযোগ করতে মন চায় না? এইবার কিছুটা শান্ত স্বরে জিজ্ঞেস করলো ইকরা। উত্তরে মুচকি হাসলো হুমায়রা। বলল, যিনি এই দেহে হৃদয় দিয়েছেন, তার নামে এই হৃদয় থেকে অভিযোগ বাণী নিঃসৃত হয় কি করে বল? মাঝে মাঝে আমি বড্ড বাজেভাবে ভেঙে পড়ি। মনে হয় আমার রব আমার সাথে এমন না করলেও পারতেন। পরক্ষণেই মনে হয় এই সুবিশাল পৃথিবীতে তিনি ছাড়া এই অদমের তো আর কেউ নেই। আশ্রয়হীন আমি, তাকে আশ্রয় দিয়ে ক্ষতিকর দুনিয়া থেকে বাঁচিয়ে রেখেছেন তিনি। না হলে ভাব আমার ঠিকানা আজ কোথায় হতে পারত। যাদের মা বাবা নেই তাদের জন্য দুনিয়া ভীষণ পাষাণ। সেই তুলনায় আমি অনেক সুখী। আমার রব আমায় যথেষ্ট দিয়েছেন। তাই নিজের সকল হতাশাকে আমি কষ্টের পরেই আছে স্বস্তি। বাক্যের মধ্যে সঁপে দিয়েছি। একটা চায়ের দোকানে আড্ডা জমেছে এলাকার সকল যুবক দলের। সন্ধ্যাবেলায় এমন আড্ডা তাদের নিত্যদিনের রুটিন। আর সেই আড্ডার প্রাণকেন্দ্র হলো কৃষাণ। কারণ খাওয়া দাওয়ার যত খরচ সব তার পকেট থেকেই হাওয়া হয়। বন্ধুদের মধ্যে তার কাছেই সব সময় টাকা থাকে।
কিরে, তোর মুখের অবস্থা কুকুরের পার্সোনাল জায়গার মতো কেন হইয়া রইছে? টেবিলে এসে বসতে না বসতে রবির গোমরা মুখের দিক তাকিয়ে মজা লুফে নিল কৃষাণ। তার কথায় সব ছেলেরা হো হো করে হেসে উঠল। একত্রে বলল, ওর নাকি আবার ব্রেকআপ হয়েছে। রেজাউলের লাফাঙ্গা পোলার আর ব্রেকআপ 30 দিনের 7 বার শুধু ব্রেকআপ হয় তার, আবার একটু পরেই বাবু সোনা। কৃষাণের কথায় আরেক দফা হাসির রোল পড়ল সবার মাঝে। এর মাঝেই দোকানদার এসে গরম গরম চা সমেত বিস্কুট ধরিয়ে দিলেন সবার হাতে। রবি অসহায় স্বরে বলল, আমার খারাপ সময়ে তোরা মজা নিতাছিস, তোর যেদিন সত্যি খারাপ সময় আসবো, মানে তোর দিলবার তোরে সাইরা যাইব, সেদিন আমি কৃষাণ বড় একখানা মাহফিলের আয়োজন করমু। সেদিন আর মজা নিমু না শিওর। দেখিস তুই মাইয়া মানুষ নিয়ে এমন করস না। আমি বদদুয়া দিলাম, আমাদের দলের সবার আগে তোর বিয়া হইব, আর হইব তো হইব এমন মেয়ের সাথে হইব তোর বিদ্যাস লাইফ ড্রেনের পানিতে ডুবে মরব। রবিন এর কথায় খুক খুক করে কেসে উঠল কৃষাণ। চোখ গরম করে বলল, রেজাউলের সাউ, আজকে তুই খতম। বলেই তার দিকে তেড়ে গেল সে। তা দেখে রবি গলা উঁচিয়ে বলল, তুই যদি খালি আমারে মারিস, পারলে কি করবি তুই? রবির বাহুতে এক ধাক্কা মেরে বলল কৃষাণ। ঘাবড়ালো না রবি, আগের মতোই বলল, যদি মারস তাহলে 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 বল, তাহলে কি করবি তুই? পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে সকলে সতর্ক চিত্রে দাঁড়িয়ে পড়ল। রবির উদ্দেশ্যে করা কিছু বলতে নিবে এর আগেই তার কথায় ব্যবসাকে খেয়ে গেল সকলে। সে মুখটা কাঁদো কাঁদো করে কৃষাণের উদ্দেশ্যে বলল, তাহলে আমি কোন মুখ দেখিস? চোখের পলক ফেলতে যেন বলে বসেছে এক একজন। প্রত্যেকের এমন সিরিয়াস চেহারা দেখে ঠিক করে হেসে উঠল রবি। তা দেখে সকলে একসাথে হেসে উঠল। বলল, আব হোগা মওত কা নাঙ্গা নাচ। বলতে দেরি, অথচ কৃষাণের পা থেকে জুতো খুলে রবিকে দৌড় লাগাতে দেরি নেই। রবি বা কম কিসে, সেও এক বড় দৌড় দিল, আর তাদের পিছন পিছন ছুটল সকলে। খাবার টেবিলে বসে হুমায়রার নাম নিয়ে ডেকে ডাকছেন একের পর একজন। ইয়াসমিন বেগম ভাবছেন সকালে তার বড় জায়ের বলা কথায় হয়তো কষ্ট পেয়ে খাবার খাচ্ছে না হুমায়রা, অথচ হুমায়রা এতক্ষণ সেখানেই ছিল, তাদেরকে পই পই করে বুঝিয়ে বলেছে। সে এই বিষয়ে মোটেও রাগ করেনি, এমনকি এসব বিষয় তার মাথাতেই নেই। কিন্তু কে শোনে কার কথা? অগত্যা বাধ্য হয়ে এবার আবারও ড্রয়িং রুমে এলো হুমায়রা। বাড়ির কর্তারা খেয়ে চলে গেছেন খানিক আগেই। ড্রয়িং রুম জুড়ে এখন শুধু কর্ত্রীদের আনাগোনা। হুমায়রাকে নামতে দেখে নাজমিন বেগম এগিয়ে এলেন। তখন স্বামী তার আর দেবলের উপস্থিতিতে তিনি কিছু বলতেই পারেননি। আম্মু, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো বুঝি? তোমার মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। তাও খাবারের। তার উদ্বিগ্ন স্বর মাঝপথেই থেমে গেল হুমায়রার শান্ত কণ্ঠে। বড় আম্মু, দয়া করে এভাবে বলবেন না। আপনার কোনো কথাই আমি ব্যথিত হইনি, বরং আমি নিজ ইচ্ছেতেই আজকে খেতে চাচ্ছি না। তাই বলে পুরোটা দিন না খেয়ে থাকবে তুমি? এই বদ ইচ্ছে জাগলে স্বামীর মতো আমার থেকে শুধু বকাই শুনবে বলে দিলাম। ইয়াসমিন বেগমের কথায় পৃষ্ঠে এবার ইকরা উত্তর দিল, তোমার বৌমা মনে করছে সে না খেয়ে থাকলে তোমার গুন্দর ছেলে তা টানে বাসায় ফিরে খাবে। কৃষাণ জানে তুমি খাওনি? সন্দিহান কণ্ঠে জানতে চাইলেন নাজমিন বেগম। ছোট করে উত্তর দিল হুমায়রা, জি। দুপুরে জিজ্ঞেস করেছিল। তার কথায় দুই জায়ের মুখে আশার আলো ফুটল। ভাবলেন এবার হয়তো মানুষ হবে তাদের ছেলে। কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে খুশিতে জল করা মুখটা নিভে গেল ইয়াসমিন বেগমের। মুখ খারাপ করে বললেন, কিন্তু কৃষাণ তো অনেক রাত করে বাড়ি ফেরে, তাও সুস্থ অবস্থায় না, তখন এসব মনে থাকবে ওর? সমস্যা নেই আম্মু, একদিন চেষ্টা করে দেখি, আল্লাহ যা চাইবেন তাই হবে। আর কথা বাড়ালেন না কেউই। সবাইকে বোঝাতে সক্ষম হতেই নিজের রুমে চলে গেল হুমায়রা। মিঠুকে কোলে নিয়ে নিজের মতো সময় কাটাতে লাগলো, আর অপেক্ষা করতে লাগলো কাঙ্ক্ষিত মুহূর্তের। কিরে, তুই খাচ্ছিস না কেন? রেস্টুরেন্টে বসে খেতে খেতে সামনে থাকা
কৃষাণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সাইফুল। তার কথায় সকলের দৃষ্টি এবার নিক্ষেপ হলো কৃষাণের ওপর। রবি প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করে বলল, আসলেই তো, তখনও তুই চা বিস্কিট যেমনের তা তেমনভাবেই ফেলে এসে পড়লি। খাচ্ছিস না কেন? বন্ধুদের এমন ঘেরাও করা প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না কৃষাণ। পরিস্থিতি সামলাতে বলল, খাচ্ছি বলেই সামনে থাকা নিজের সবচেয়ে পছন্দের বার্গারটা হাতে নিল। কামড় বসাতে যাবে অমনি বরাবরের মতো হুমায়রার না খাওয়া শুকনো মুখটা ভেসে উঠল। কি মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছিল তখন। সেই দৃষ্টির অতলে ছিল হাজারো আবদার। তার মলিন মুখটা মনে পড়তেই গলা দিয়ে খাবার নামতাতে সক্ষম হলো না ছেলেটা। রাগে এক প্রকার ছুঁড়ে মারল হাতের খাবারটা। মুখ ফুসকে বলে বসলো, এই নারী জাতি মানেই প্যারা। অকস্মাৎ কৃষাণের এহেন কাণ্ডে হকচকি হলো প্রত্যেককে। খাওয়া বাদ দিয়ে তার রাগান্বিত মুখের দিক চাইতেই কপালে ভাঁজ পড়ল। প্রত্যেকেই যেন বাক হারিয়েছে। কিছুক্ষণ হয়ে থেকে ফের সকলে একসাথে বলল, নারী। নিজে বড় কথায় নিজেই থতমত খেয়ে গেছে কৃষাণ। রাগের মাথায় কথায় কি বলে ফেলেছে ভাবলেই নিজেকে আছাড় মারতে ইচ্ছে করছে তার। ভাবনার মাঝে রবি সন্দিহান কণ্ঠে বলল, এখানে নারী জাতি পাইলি কোথায় তুই? আরে আশেপাশের মেয়েগুলোর কথা বলছি, দেখ কিভাবে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? তৎক্ষণাৎ মনে যা আসলো তাই বলে দিল, এখন পরিবেশ স্বাভাবিক করতে পারলেই চলে। তার কথায় প্রত্যেককে আশেপাশে নজর বুলিয়ে দেখল। আসলেই বেশ কিছু মেয়ে কৃষাণের দিকে ড্যাব করে তাকিয়ে আছে। কিন্তু এসব তো সাধারণ ব্যাপার। যেখানে যাই সেখানেই মেয়েরা কৃষাণের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে, যেন তার চেয়ে সুন্দর ছেলে আর নেই। অথচ তাদের দলে সবচেয়ে ভরসা হলো রবি। কৃষাণ রবির থেকে ফর্সার দিক দিয়ে দমে থাকলেও ফেস কাটিং তার আকর্ষণীয়, যার দরুন কথায় গেলে সাদা চামড়ার রবির থেকে শ্যামবর্ণের খাপছাড়া কৃষাণী মেয়েদের নজর কাড়ে বেশি। কিন্তু সে এসবে পাতকে কোথায় তার দিকে তাকিয়ে আছে এসব দেখার বিন্দুমাত্র আগ্রহ নেই তার। তাহলে আজকে হঠাৎ কি হলো? এই রেস্টুরেন্টে তো প্রায় প্রতিদিনই আসা হয় তো তাদের। কই কখনো কৃষাণ এমন আচরণ করেনি। সকলের চোখে মুখে সন্দেহের ছাপ। সবার দৃষ্টি অপেক্ষা করে কৃষাণ বসা থেকে উঠতে জানান দিল, আমি বাসে যাচ্ছি। ছোটোখাটো একটা বিজলি পড়ল বোধ হয় টেবিলটায়। রবি ঘড়ি হাতড়িয়ে দেখলো মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা বলছে স্বয়ং কৃষাণ মির্জা, যে কিনা রাত 1টা 2টার আগে বাড়ি ফেরার নামই নেয় না। সে যেতে নিতেই সম্বিত ফিরল সবার। খাওয়া ছেড়ে দাঁড়িয়ে বলল, ভাই তোর হয়েছে কি? আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি ভালো লাগছে না আজকে? সকল উৎসুক জনতাদের পাশ কাটিয়ে যেতে গাড় না ঘুরিয়েই উত্তর করল কৃষাণ। বলার মতো আর কিছু খুঁজে পেল না তারা, শুধু তার যাওয়ার পানে তাকিয়ে চাপা গঞ্জন চালালো। নিরিবিলি রজনী অর্ধচন্দ্রের ম্লান আলোয় হালকা আলোকিত হয়ে আছে রাস্তাঘাট। চাঁদের রূপালী আলো কেন্দ্র করে বাড়ির গেটের সামনে এসে পৌঁছালো কৃষাণ। শব্দহীন পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মির্জা ভবন তখন রূপ নিয়েছে ঘুমন্ত পরিতে। বাড়ির প্রতিটি কানায় ঘুমের রেশ আষ্টে পিষ্টে রয়েছে। ধীর পায়ে নিজের রুমে যেতে নিয়েও ইকরার রুমের সামনে এসে থামলো কৃষাণ। কিছু একটা ভেবে দরজায় হালকা করে করাঘাত করলো। বার কয়েক করাঘাতের পর ঘুম চোখে এসে দরজা খুলে দিল ইকরা। ঈশানকে দেখে ভড়কে গেল অমনি। এমন সময় তাকে মোটেও আশা করেনি মেয়েটা। ভেবেছিল হয়তো হুমায়রা দেখেছে। কপাল কুঁচকে বলল, তুমি? তোর বান্ধবী খেয়েছে? কৃষাণের ভনিতাহীন স্বাভাবিক কণ্ঠে শুনে আকাশ থেকে পড়ল মেয়েটা। ঘুম ছুটে গেল পুরোপুরি। চোখ মুখ ফুটলে জিজ্ঞেস করলো, আমি কি স্বপ্ন দেখছি? বিরক্তি হলো সামনের ব্যক্তি। ধমকে বলল, থাপ্পড় খেতে না চাইলে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। না, খায়নি। মনে মনে ভেংসি কেটে উত্তর করলো ইকরা। সে বলতে দেরি, অথচ কৃষাণের স্থান ত্যাগ করতে দেরি নেই। দুবদাব পায়ে রুমে চলে গেল সে। অভ্যাস মোতাবেক বিছানার এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে আছে হুমায়রা। কৃষাণ এসে ঘুমন্ত হুমায়রাকে পর্যবেক্ষণ করলো, কিছু পেল। ডাকতে গিয়েও থেমে গেল। বারান্দায় গিয়ে
মিঠুকে নিয়ে এসে ধপ করে হুমায়রার গায়ে ফেলে দিল। শরীরে কিছু উপস্থিতি টের পেতেই কাঁচা ঘুমটা ভেঙে গেল হুমায়রার। সুরি পেয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসলো মেয়েটা। ভয়ে গলা শুকিয়ে কান। বিছানায় মিঠুকে দেখে কিছুটা ধাতস্থ হতে নিবে এর আগেই পাশে দীর্ঘদেহী কৃষাণকে দেখে আঁতকে উঠল। কিছু বলতে নিবে এর আগেই কৃষাণের গম্ভীর স্বর ভেসে আসলো, রান্নাঘরে আয়। তার কথা বুঝে এলো না হুমায়রার। বলল, রান্নাঘরে। মার খেতে না চাইলে মুখ বন্ধ রেখে যা, বলছি তা কর। বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো সে। হুমায়রাও বিস্ময় ভাব ফেলে ভয়ে ভয়ে তার পিছন পিছন পা চালালো। একেবারে রান্নাঘরের সামনে এসে পা থামলো কৃষাণের। পিছন ফিরে হুমায়রার উদ্দেশ্যে আদেশ ছিল, প্লেটে খাবার নেই। মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরঘুর করলেও তা মুখে আনতে সক্ষম হলো না মেয়েটা। স্বামীর কথা মতো সাথে সাথে গিয়ে প্লেটে ভাত বেড়ে নিল। এবার খাওয়া শুরু কর। এখন খা, খেতে বলেছি তোকে। কৃষাণের রাম ধমকে কথার মাঝে পথে কথা থেমে গেল মেয়েটার। চুপচাপ টেবিলে বসে খাবার মুখে পড়তে লাগলো। কথা বাড়ানোর সাহস পেল না। দু লোকমা খেয়ে কৃষাণের দিক চেয়ে নরম কণ্ঠে শুধালো, আপনি খাবেন না? খেয়ে এসেছি আমি, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। এখন থেকে নিজের খাবার নিজে নিয়ে খেয়ে ফেলবি, কারো কথা কানে নিবি না। কোনো উত্তর করলো না হুমায়রা। কৃষাণ হয়তো ভাবছে তাকে খেতে দেওয়া হয়নি, কিন্তু সে তো ইচ্ছে করেই খায়নি। তাকে নিরুত্তর দেখে তার ভাবনার মাঝেই আবারও ধমকে উঠল কৃষাণ। কি বলেছি আমি? জি আচ্ছা, ফটাফট উত্তর করলো হুমায়রা। উত্তর পেয়ে আর দাঁড়ালো না সে। বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। সে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। ঘরময় নিকোটিনের ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে ফেলেছে কৃষাণ। মাত্র খাবার শেষ করে রুমে এসে এমন অবস্থা দেখে হকচকিত হলো হুমায়রা। জবান দিয়ে শব্দ বের হওয়ার আগেই খুব খুব করে কেসে উঠল। ওনা দিয়ে নাক চেপে এগিয়ে এলো স্বামীর দিকে। বলল, এসব কি করছেন আপনি? সিগারেট খাচ্ছি, চোখে দেখিস না? আশেপাশে লক্ষ্য করলো হুমায়রা। দেখলো এই অবধি 6টা সিগারেট খেয়ে শেষ করে ফেলেছে কৃষাণ। সে অনুনয় করে বলল, দয়া করে এবার বন্ধ করুন। আর কত খাবেন? বউ বাকিয়ে এলো কৃষাণের। কেউ তার ব্যাপারে মাথা ঘামাবে সেটা মোটেও পছন্দ নয় তার। আর মেয়ে হলে তো হলোই। রাগী গলায় উত্তর করলো, আমার যত ইচ্ছে তত খাবো, তুই বলার কে? তোকে না বলেছি আমার ব্যাপারে না গলাতে? সিগারেটের ধোঁয়া এলে ঘুমাতে পারবো না আমি, সেটা তোর ব্যাপার। এখন যা সামনে থেকে, নয়তো মার খাবি বলে দিলাম। আর কিছু বলার সাহস পেল না মেয়েটা। ব্যর্থ পায়ে হাঁটা ধরল বিছানার উদ্দেশ্যে। শুয়ে পড়লো এক কোণায়। তবে ঘুম আসলো না কিছুতেই। পুরোটা সময় কাশতে কাশতেই পেরোলো। কাঁথা দিয়ে মুখ ঢাকার পরেও সিগারেটের গন্ধে ভেতর শুদ্ধ গুলিয়ে যাচ্ছে। অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল দিল না কৃষাণ। আজ নেশা করতে পারেনি সে, তাই এখন সিগারেট টেনেই সময় পার করতে হবে তার। কোরআন তেলাওয়াতের মিষ্টি সুরে মুখরিত হয়ে উঠেছে নামাজ ঘর। মির্জা বাড়ির সকল নারীরা ফজরের নামাজ শেষ করে একত্রে কোরআন তেলাওয়াত করছে। তাদের সবার অমায়িক গলায় স্বর যেন পবিত্রতা ছড়িয়ে দিচ্ছে বাড়ির প্রতিটি কানায় কানায়। সবার শেষে কোরআন পাঠ শেষ করে জায়নামাজ ছেড়ে উঠল হুমায়রা। সারা রাত ঠিকমতো ঘুম না হওয়ায় মাথাটা এতক্ষণ ব্যথা করলেও এখন অনেকটা শান্তি লাগছে। নির্ধারিত স্থানে কোরআন শরীফ রেখে রান্নাঘরে শাশুড়িদের নিকট এলো সে। সেখানে এসে দেখলো ইকরা গতকাল রাতের সব কাণ্ড কারখানা মাসাসিদের খুশি মনে বলে যাচ্ছে। তার কথায় সকলের মুখে যেন আশার আলো ফুটেছে। অথচ তারা জানেই না তাদের ছেলে গতকাল বাইরে থেকে নেশা করে না আসায় পুরো রাত ধরে সিগারেট ফুঁকেছে। সেই কথা আর তাদের নিকট বলতে গেল না হুমায়রা। সে এসে তাদের কাজে সব কিছু এগিয়ে দিতে লাগলো। সকালের নাস্তা বানানোর পুরোটা সময় কৃষাণকে নিয়েই আলোচনা করে গেছেন দুই জা। আর সেসব আলোচনা পাশ থেকে শুধু নীরব শ্রোতার মতো শুনে গেছে হুমায়রা। এর মাঝে ইয়াসমিন বেগমের ফোনে কল করলো হুমায়রার মামি রেখা বেগম। দুই বিয়ান এর সাথে বেশ বিনয় দেখিয়ে কথা বললেন তিনি। এরপর হুমায়রার সাথে কথা বলতে চাইলে তার দিকে ফোন বাড়িয়ে দিলেন ইয়াসমিন বেগম। বললেন,
নাও। শাশুড়ির কথায় বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল হুমায়রার। মাদ্রাসা থাকতে বছরেও যিনি তার সাথে কথা বলেনি, সে কিনা আজ 3 দিনের ব্যবধানে তার সাথে কথা বলতে চাইছে। নিজের সবটুকু বিস্ময় ভাব মনের ভেতরই চাপা রেখে ফোন হাতে নিল মেয়েটা। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন মামুনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর আম্মু? এত আদরে গলায় হুমায়রার হৃদয় ছেয়ে গেল ভালো লাগায়। বুক ভরা ভালো লাগা নিয়ে উত্তর করলো, জি আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। জামাইয়ের কি খবর? তাকে কল দিলাম, ধরলো না যে, তাই তোমার শাশুড়ির নাম্বারে দিলাম। আলহামদুলিল্লাহ ভালো। উনি ঘুমাচ্ছে, তাই হয়তো শুনতে পাননি। ও তো ওর বাড়ির সবাই কেমন? বিয়ের আগে তো ভালোই শুনলাম। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। জামাই বাবা কেমন? জি উনি অনেক ভালো। তুমি চিন্তা করো না, প্রত্যেকেই আমাকে অনেক ভালোবাসে। কিছুদিন পর থেকে তো রোজা শুরু। জামাইকে নিয়ে এসে বেরিয়ে যাও। না এখন যাব না, একেবারে ঈদের পর দিন যাওয়ার হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম দিয়ে এখানেই কথার সমাপ্তি টানল হুমায়রা। অতঃপর কথা শেষ হতেই দিতে যাবে তখনই অভ্যাসের রুম থেকে কৃষানের চিৎকারের শব্দ ভেসে আসলো। হুমায়রা উচ্চ আওয়াজে খানিক ভড়কে গেল মেয়েটা। তৎক্ষণাৎ দ্রুত পায়ে শাশুড়ির মোবাইল ফেরত দিয়ে পা চালালো রুমের উদ্দেশ্যে। পুরো রুম তন্ন তন্ন করে নিজের সিগারেটের প্যাকেট খুঁজছে কৃষান। কিছুক্ষণ আগের গুছানো রুমখানা এখন পরিণত হয়েছে আস্ত একটা ডাস্টবিনে। রুমে ঢুকে সেই দৃশ্যে চোখ আকাশে উঠে গেল হুমায়রার। মুখ খুলে কিছু বলতে নিবে এর আগেই একটা শক্তপোক্ত হাত দানবের মতো তার গলা চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় বিস্ময়ে হতবিহ্বল মেয়েটা। কৃষানের হাতে চাপ পেয়ে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রুহু আটকে আসছে গলায়। সেদিনকে কোনো খেয়াল নেই ছেলেটার। সে রক্তচক্ষু তাক করে কটমট করতে করতে বলল, তোকে বলেছিলাম না আমার ব্যাপারে নাক না গলাতে? কোন সাহসে আমার সিগারেটের প্যাকেট ফেললি তুই? চোখ মুখ লাল হয়ে আসছে মেয়েটার। এই বুঝি স্বামীর হাতে মৃত্যু হলো তার। নিজেকে বাঁচানোর চেষ্টায় হাত দিয়ে সরাতে চাইল কৃষানের হাতটা, তবে ওই শক্ত হাতের সাথে পেরে উঠল না। এর মাঝেই আবারও ভেসে আসলো সেই কঠোর ব্যক্তির স্বর, কথা বলছিস না কেন? বল কোন সাহসে আমার জিনিসে হাত দিলি? কথা কি করে বলবে মেয়েটা? চোখগুলো খুলে রাখতেই তো ব্যাগ পোহাতে পৌঁছে তার অবস্থা বেগতিক দেখে এবার ছুঁড়ে ফেলার মতো তাকে ছেড়ে দিল কৃষান। সারা পেয়ে দেওয়ালের সাথে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। হুমায়রা গলা ধরে খুক খুক করে কাশতে লাগলো, সাথে বুক ভরে শ্বাস টানার চেষ্টা চালালো। গাল বেয়ে ঝর্ণার মতো অশ্রু গড়াতে লাগলো। সেদিকে এক পলক তাকালো সামনের যত্ন মানব, পরপর আবারও তেড়ে এলো মেয়েটার দিকে। তা দেখে ভয়ে নিজেকে বিড়াল ছানার মতো গুটিয়ে নিল হুমায়রা। তখনই গুটি গুটি পায়ে সেখানে ছুটে আসলো মিঠু। হুমায়রার শরীর ঘেঁষে দাঁড়িয়ে তাকালো নিজের মহাজনের পানি, যেন বাঁচাতে চাইছে মেয়েটাকে। নিজের প্রিয় জিনিসটিকে সামনে দেখতেই দমে গেল কৃষান। এক পল মিঠুর দিকে তাকিয়ে হুমায়রার ক্রন্দরত লালিত মুখ পানে চাইল। হাঁটু গেড়ে বসে শাসিয়ে বলল, এরপর যদি আর কখনো আমার জিনিসে হাত দিস, তাহলে এই দুনিয়াতে সেদিনই তোর শেষ দিন হবে। বলেই দুপতাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তার প্রস্থান হতেই হাঁটুতে মুখ গুজে ডগলে কেঁদে উঠল হুমায়রা। সকালে রুম ঝাড়ু দেওয়ার সময় ফ্লোরে একসাথে 3টা সিগারেটের প্যাকেট পেয়েছিল সে। পরপর 2টো প্যাকেট খালি হওয়ায় অপরাধটা আর ধরে দেখার প্রয়োজন বোধ করেনি। সবগুলো একসাথে করে ফেলে এসেছিল বাড়ির পেছন ময়লার ফেলার নির্ধারিত জায়গায়। হয়তো ওই প্যাকেটটাতেই সিগারেট রয়ে গেছিল, যার দরুন এমন ভয়ানক শাস্তি জুটল তার কপালে। কথাটা ভাবতেই কান্নার গতি আরও বাড়ল তার। দেওয়ালের ভেতরে সেই কান্নার একমাত্র সাক্ষী হইল মিঠু। কান্নার পুরোটা সময় ভিন্ন ভিন্ন উপায়ে হুমায়রার কোলে ওঠার চেষ্টা চালিয়ে গেল সে। তবে এবেলায় তাকে কোলে তুলল না হুমায়রা। জহরের নামাজ আদায় শেষে মিঠুকে নিয়ে বারান্দায় বসলো হুমায়রা। সারাদিন সবার সাথে বেশ স্বাভাবিকভাবেই কেটেছে তার। সকালে ঘটে যাওয়া ঘটনার কিছুই কারো কানে পৌঁছায়নি। তার হাসি মুখ দেখে বোঝা মুশকিল যে এত জঘন্য একটা ঘটনার মুখোমুখি হয়েছে সে। এখনো গলার মসৃণ ত্বকে
কৃষাণের 5 আঙ্গুলের দাগ বসে আছে। তবে হিজাবের আড়ালে থাকা সেই দাগ কারো চোখে পড়ার সাধ্য নেই। মিঠুর মায়াবী চেহারার পানে তাকিয়ে মনে পড়ল ছোটবেলা মায়ের বলা একটা কথা। সে মিঠুর তুলতুলে শরীরের হাত বলিয়ে নিজের মতো বলতে লাগলো, জানো মিঠু, ছোটবেলা মা বলতো আমার চেহারায় নাকি খুব মায়া, যে কেউ দেখলেই নাকি ভালোবাসতে ইচ্ছে করবে। অথচ দেখো, মা যাওয়ার পর এই সুবিশাল পৃথিবীতে এক সৃষ্টিকর্তা ছাড়া কেউ ভালোবাসলো না আমায়। মাঝে মাঝে তো মনে হয় মা হয়তো উল্টো তা বুঝিয়েছিল, এই যে যেখানেই যাই আমাকে কেউ সহ্য করতে পারে না। আগে মামি চোখের বিষ ছিলাম, এখন নিজের স্বামীর, যার কাছে ভালোবাসা পাওয়ার আশা বুকে জমিয়ে পুরো কিশোর বয়সটা কাটালাম। ভেবেছিলাম এক জীবনে তার কাছে এসেই হয়তো একটা নিরাপদ আশ্রয় মিলবে আমার, অথচ সেও সহ্য করতে পারে না আমায়। কিন্তু জানো, এত কিছুর পরেও আশা দমে না আমার। হয়তো কোনো একদিন সৃষ্টিকর্তা কোন ফায়াকুন বলে দিবেন, আর তোমার মহাজন আমায় ভালোবাসবেন। ততদিন পর্যন্ত আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, এইটুকুই চাওয়া। সৃষ্টিকর্তা যতই কঠিন পথ দেখ না কেন, তার রহমত যেন আমার উপর থেকে সরিয়ে না নেন। আর সব ধৈর্যের ফল যেন তোমার মহাজনের হেদায়েতই হয়। কেননা যতই কষ্ট হোক, আমি এক পুরুষকে নিয়ে ইহকাল ও পরকাল অবধি যেতে চাই। দ্বিতীয় কারো আগমন আমার জীবনে না হোক, একজনের মাঝেই আমার সকল সুখ দুঃখের সমাপ্তি মিলুক। হুমায়রার অস্ত্রকোনা টুপ টুপ করে মিঠুর শরীরে পড়ছে, অথচ কোনো নড়চড় নেই পানিটির মাঝে। তার লাল রঙা চোখদ্বয় নিবদ্ধ হয়ে রইল সামনে থাকা রমণীর পানে, যার কথাগুলো বুঝে না আসা সত্ত্বেও নিজের সুদীর্ঘ কর্ণের সবটুকু মনোযোগ তার পানি সঁপে রাখল সে। গল্প হৃদয় রাঙানো প্রেম। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।